আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপর একটা ভিডিও বানাচ্ছি। সেটা হলো যে আমরা কিভাবে যে কোনো সাবজেক্টের উপর বস হইতে পারি। এখানে মেইনলি আমি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো, এরপর ধরো যে বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে কথা বলবো। সো এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের অনেক উপকারে আসবে অ্যান্ড তুমি একটা ক্লিয়ার ধারণা পাবো যে কিভাবে যে কোনো সাবজেক্টে আমি ভালো হইতে পারবো। তো এটা আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। শুরুতেই আমরা হায়ার ম্যাথ নিয়ে কথা বলবো। সো স্কুল লাইফে থাকতে আমার হায়ার ম্যাথ ছিল সব থেকে উইক পয়েন্ট। এই সাবজেক্টটাকে আমি প্রচন্ড হেড করতাম, কারণ আমি সাবজেক্টটা পারতাম না। বাট কলেজ লাইফে আসার পর এই সাবজেক্টটা আমার সব থেকে স্ট্রং পয়েন্ট ছিল ইভেন এইচএসসিতেও এটা আমার সব থেকে স্ট্রং সাবজেক্ট ছিল। আয়রনির কথা হলো আমি ডিএমসিতে পড়তেছি, মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, বাট তাও আমার বায়োলজির থেকে হায়ার ম্যাথে এইচএসসিতে মার্ক বেশি ছিল। ইভেন আমার তো স্কুলের রোল ছিল 5, তো আমাদের এইচএসসি রোল কিন্তু এই জিএসসি রোল অনুযায়ী হয়েছিল। সো আমার রুমে কিন্তু আমার অন্যান্য সকল টপার বন্ধুরাও ছিল, যারা দুই সেকশনেরই টপার। ওদের মধ্যে অনেকে এখন বুয়েটের ট্রিপলি, আইপিই, মেকানিক্যাল, সিভিল এগুলোতে পড়তেছে। সো ওই রুমের মধ্যে আমি একমাত্র পার্সন মেডিকেল অ্যাসপিরেন্ট হয়েও যে ইন্টিগ্রেশন থেকে অ্যান্সার করছিলাম। ওরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়েও ইন্টিগ্রেশন থেকে কোনো অ্যান্সার করে নাই, বাট আমি করছিলাম। আমি রুমে একা ইন্টিগ্রেশন থেকে অ্যান্সার করছিলাম আমার রুমের মধ্যে। সো এটা আমার স্ট্রং পয়েন্ট হইল কেমন করে? আমি শুধুমাত্র একটা কথা খেয়াল রাখছিলাম, সেটা হলো যে হায়ার ম্যাথ যে সাবজেক্টটা আছে এটা কোনো দেখার সাবজেক্ট না, এটা হলো করার সাবজেক্ট, অর্থাৎ প্র্যাকটিস করার সাবজেক্ট। তুমি যদি সারাদিন হায়ার ম্যাথ দেখো অথবা তুমি অঙ্কের দেবতার ক্লাস করো সারাদিন, তুমি জীবনে কখনো হায়ার ম্যাথে ভালো হইতে পারবে না আনলেস ইউ প্র্যাকটিস ইট ইয়োর সেলফ, অর্থাৎ তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। একটা ম্যাথ তুমি অনেকবার দেখলা, অর্থাৎ বই খুলে খুলে দেখতেছো, আবার ধরো যে তুমি ক্লাসে করলা বা ক্লাসে দেখলা, এইটা করে আলটিমেটলি হবে না। ইভেন ক্লাস করতে করতে যদি নোট করো সেটাও কিন্তু কাউন্টেবল না, ওটাও ম্যাথ দেখার মধ্যে পড়ে। সো যখন তুমি ম্যাথ দেখবা, সেই ম্যাথ পরীক্ষার হলে দিলে তুমি আটকাবাই আটকাবা, 100% শিওর থাকো। তাহলে ভাই আমাকে কি করতে হবে? সুন্দর মতন তুমি ম্যাথের একটা যে কোনো কনসেপচুয়াল ক্লাস দেখলা অথবা অঙ্কের দেবতারই ক্লাস দেখলা, কোনো সমস্যা নেই। এরপর তোমার কাজ হচ্ছে সুন্দর মতন সলিউশন ঢাকায় বইটা নিয়ে বসা অ্যান্ড ম্যাথগুলো নিজে প্র্যাকটিস করা। শুরুতে হয়তো তুমি সলিউশন দেখতে পারো নিজে ম্যাথ প্র্যাকটিস করার আগে, তারপর সলিউশন ঢেকে রেখে নিজে নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার টাইমে তুমি দেখবে যে কিছু কিছু ম্যাথে তুমি আটকে যাচ্ছ। হ্যাঁ, সো ওই ম্যাথগুলো তোমার মেইন বইও দাগায় রাখবা, পাশাপাশি তোমার সলিউশন যে আছে ওখানে দাগায় রাখবা। ওখানে কোন লাইনে দেখাবো আমরা ভাইয়া? কথা হচ্ছে যে যখন তুমি ম্যাথ করতেছো, তুমি 3 নাম্বার লাইনে যে আটকাচ্ছ অথবা 4 নাম্বার লাইনে যে আটকাচ্ছ অথবা যে কোনো একটা লাইনে যে আটকাচ্ছ, তাই না? সো তোমার কাজ হচ্ছে সলিউশনে ওটা মার্ক করে রাখা, যে কোনো একটা কালার অথবা যে কোনো একটা পেন্সিল দিয়ে তুমি দাগায় রাখলাম। তাহলে এখন হবে কি, তুমি এটা সেকেন্ড টাইম যদি আটকাও, তাহলে তোমার কাজ হচ্ছে যে গোটা ম্যাথটা দাগায় রাখা। এরকম করে দেখবা যে তুমি বেশিরভাগ ম্যাথ পাচ্ছ, কিছু কিছু ম্যাথ আসলে তোমার দ্বারা হচ্ছে না। কোথায় হচ্ছে না, ওই লাইনটা যদি তুমি একবার দেখে নাও, বইয়ে মার্ক করে রাখো, এরপর যখন ঢাকায় রেখে আবার প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমার আর ওটাতে আটকাবে না। বাট এই কাজটা তুমি যত বেশি করতে থাকবে, আমি নিজে মেডিকেল অ্যাসপিরেন্ট হয়েও আমার হায়ার ম্যাথ বই এইচএসসির আগেই মনে হয় 6-7 বার শেষ হয়েছিল। তারপর আমি ম্যাথ দেখে বলে দিতে পারতাম যে এটার অ্যান্সার কি হবে, বা আমি ম্যাথ আসলে মুখে মুখে করতে পারতাম। তুমি যদি এটা এক্সপেক্ট করো যে তুমি একবার এই টেকনিক ফলো করার পর যে তুমি ম্যাথে বস হয়ে যাবে, এটা আসলে কোনোদিন হবে না। তোমাকে ম্যাথ ঢেকে ঢেকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এখন ভাইয়া, আমরা কোন ম্যাথগুলো করব? সব ম্যাথ তো আর এইভাবে প্র্যাকটিস করা যায় না। আমি সলিউশনের দাগা রাখলাম যে লাইনে আমি আটকে গেছি, তাহলে যখন তাড়াহুড়ার মধ্যে রিভাইজ দিচ্ছি বা আমার কালকে পরীক্ষা আছে, সবগুলা ম্যাথ তো আমি করতে পারবো না। আমি সুন্দর মতন বই খুলে যেগুলো ম্যাথ আমি আটকাইছি, দাগায় রাখছি, ওই ম্যাথগুলো প্র্যাকটিস করলাম। অথবা আমার আরো সময় কম, আমি কোন কোন লাইনে আটকাইছি সলিউশন খুলে একটু ওই লাইনগুলো দেখে নিলাম যে না এরপরে এই লাইন আসে বা এইভাবে করতে হবে, আমি এই লাইনে যে আটকাই গেছিলাম। এরকম করলে দেখবে যে রিভাইজ দিতে সুবিধা হয়। এখন তোমাকে কি সব ম্যাথ করতে হবে? সব ম্যাথ তোমাকে করতে হবে না। তোমাকে কোন ম্যাথগুলো করতে হবে ভাইয়া? তোমাকে ম্যাথ করতে হবে যেগুলোর পাশে সাল দেওয়া আছে, অর্থাৎ সাল দেওয়া ম্যাথ করতে হবে। সেটা যে কোনো সালে হইতে পারে। যেমন আমাদের বেলা এইচএসসির টাইমে বহুপদী থেকে একটা ম্যাথ দিছিল, অ্যান্ড ওই ম্যাথটা আসলে কেউ পারে নাই, আমাদের রুমের মধ্যে কেউ করেও নাই, অ্যান্ড ওটা টেস্ট পেপারেও ছিল না, কিন্তু ওটা মেইন বইয়ের মধ্যে ছিল। অ্যান্ড ওটা আসছিল 2002 সালে। 2002 সালের এইচএসসি পরীক্ষা ওই ম্যাথটা আসছিল, অ্যান্ড এটা আমাদের মেইন বই ছিল। আমাদের স্যারেরা সুন্দর মতন আবার বহুপদীতে ওই ম্যাথটাই তুলে দিছে। এই জন্য তুমি দেখবা যে অ্যাডমিশন বলো,
একাডেমিক এইচএসসি বলো বা কলেজের এক্সাম বলো, সবসময় যেই ম্যাথগুলোর পাশে সাল দেওয়া আছে শুধুমাত্র সেগুলোই করতে হবে। অর্থাৎ তোমাকে অনুশীলনীতেও যেগুলোর পাশে সাল দেওয়া আছে শুধু ওগুলোই করতে হবে, আবার যেগুলো উদাহরণের পাশেও সাল দেওয়া আছে শুধু ওগুলোই করতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া ম্যাথের জন্য কোন বই ফলো করবো? এখন আমি তো বলছিলাম যে ম্যাথ আমার একটা স্ট্রং পয়েন্ট হয়ে গেছিল, কারণ আমি ম্যাথ দেখতাম না, আমি ম্যাথ প্র্যাকটিস করতাম, সলিউশন ঢেকে রেখে প্র্যাকটিস করতাম, যেটাতে আটকাইতাম ওটা বইয়ে দাগায় রাখতাম, প্লাস যে লাইনে আটকে গেছি ওটা সলিউশনে আমি দাগায় রাখতাম, যেন আমার রিভাইজ দিতে ইজি হয়। ধরো আমার কাছে সময় কম, আমি যেন খুব তাড়াতাড়ি রিভাইজ দিয়ে যাইতে পারি। যেই জিনিস আমি পারি সেই জিনিস তো আমার আর একবার রিভাইজ দেওয়ার দরকার নেই কম সময়, যে জিনিস আমি পারি না সেই জিনিস রিভাইজ দিলেই হয়। সো যেহেতু আমার ম্যাথ স্ট্রং পয়েন্ট ছিল, তো আমি হলো ম্যাথের 2টা বই শেষ করছিলাম। বাট আমার এখন মনে হয় যে আসলে 2টা বই করার আসলে খুব একটা দরকার নেই। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে কেতাব স্যারের বইটা ফলো করতে হবে। এটা প্রায় বেশিরভাগ বুয়েটিয়ান যারা আছে তাদের কাছে যদি শুনো, তারা বলবে যে তারা কেতাব স্যারের ম্যাথ A to Z সব করছিল। কিন্তু যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে অথবা আমার মতন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা আছে, আমি রাইটারের নাম ভুলে গেছি, অক্ষরপত্র প্রকাশনীর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই 2টা বই না অনেক সাজানো গুছানো, টাইপ ওয়াইজ করে ভাগ করে দেওয়া। কিন্তু তুমি যদি কেতাব স্যারের বই দেখো, ওখানে কিন্তু টাইপ ওয়াইজ দেওয়া নাই, কিন্তু অক্ষরপত্র প্রকাশনী বইয়ে টাইপ ওয়াইজ দেওয়া। সো এই জন্য হয় কি, আমার ম্যাথটা করতে বা বুঝতে অথবা খেয়াল রাখতে, ইভেন প্র্যাকটিস করতেও সুবিধা হয়, যেহেতু টাইপ করে ভাগ করে দেওয়া। সো এই জন্য আমি বলবো যে ম্যাথ অবশ্যই তুমি যত ক্লাস করো না কেন, যতই দেখো না কেন, তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে আটকাবা, তুমি কোনোদিন ম্যাথে বস হইতে পারবে না। সো যদি তুমি 12 ঘন্টার ক্লাস করো, মেক শিওর যে তুমি 12 ঘন্টা নিজে প্র্যাকটিস করতেছো সলিউশন ঢেকে রেখে। যেগুলাতে আটকে যাচ্ছ ওগুলো একটু দাগায় রাখবা, যেন পরীক্ষার আগে রিভাইজ দিতে সুবিধা হয়। ঠিক আছে? সো এই গেল আমার ম্যাথের ক্ষেত্রে জাস্ট 2টা রুল ফলো করবা। যেগুলোর পাশে সাল দেওয়া আছে ওই সাল দেওয়া ম্যাথগুলো আমরা করব, আর আমরা ম্যাথ দেখবো না, আমরা ম্যাথ হাতে কলমে করব। ক্লাস করার টাইমে যদি ভাই আমি নোট করি, তাহলে সেটা কি ম্যাথ করার অন্তর্ভুক্ত? না, তুমি ওটা দেখে দেখে লিখতেছি, জাস্ট লাইক ম্যাথ দেখার মতনই। এই জন্য সলিউশন দেখে রেখে নিজে প্র্যাকটিস করা ট্রাই করবো, তাইলেই তুমি ম্যাথে বস হবে, এইটুক শিওরিটি আমি দিচ্ছি। এরপর আমরা আমাদের সবার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স নিয়ে কথা বলবো। সো ফিজিক্স আমি ভালো ছিলাম, স্কুল লাইফেও ভালো ছিলাম, কলেজ লাইফেও ভালো ছিলাম। সো আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমার এক ফ্রেন্ড ছিল মোহাম্মদ জায়েদ চৌধুরী, ও বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়তেছে। সো আমি দেখছিলাম কি যে ও আসলে ফিজিক্স অনেক ভালো পারতো, আমার থেকে অনেক ভালো পারতো। তা আমি যে ওকে জিজ্ঞাসা করছিলাম যে মামা তুই ফিজিক্সে এত ভালো কেমন করে, ও আমাকে 2টা ওয়ার্ড বলছিল। একটা হলো যে আরাফাত, তুই কনসেপ্ট ক্লিয়ার করবি, 2 নাম্বার তোকে প্র্যাকটিস করতে হবে অনেক। অর্থাৎ তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার করো এন্ড এরপর যদি প্র্যাকটিস করো অনেক বেশি করে, তাহলে তুমি ফিজিক্সের বস হয়ে যাবা। একটা জিনিস খেয়াল রাখবা, তুমি ক্লাস করো, নোট করো, কোনো সমস্যা নেই, এইভাবে আসলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, খুব ভালো কথা। কিন্তু তুমি যদি ম্যাথ প্র্যাকটিস নিজে না করো, অর্থাৎ ফিজিক্সের ম্যাথ যদি তুমি নিজে প্র্যাকটিস না করো অথবা নিজে নিজে যদি প্রবলেম সলভিং না করো, তোমার ওই কনসেপ্ট কখনো 100% ক্লিয়ার হবে না। তুমি ক্লাস দেখে হয়তো সর্বোচ্চ 70% কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, বা 70% কনসেপ্ট আমার ক্লিয়ার হবে। এরপর যখন তুমি প্র্যাকটিস করবা, নিজে 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 প্রবলেম সলভ করবা, তখন তোমার 100% কনসেপ্ট ক্লিয়ার হবে। অ্যান্ড এরপর তোমাকে সিমিলার টাইপের যদি আমার ম্যাথ দেয় ফিজিক্সের, তাহলে তুমি সেই প্রবলেম এমনিতে সলভ করতে পারবা। সো এই জন্য অবশ্যই আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো, এরপর আমরা নিজে নিজে ফিজিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করব। এখন ভাইয়া ফিজিক্সের ম্যাথগুলো আমরা কোথা থেকে করব? এক্ষেত্রে আমি তোমাদের 2টা উৎস বা সোর্স বলে দিচ্ছি। এই 2টা উৎস বা সোর্স থেকে ম্যাথ প্র্যাকটিস করলেই মোর দেন এনাফ। সেটা হলো যে আমার টেস্ট পেপারের ম্যাথ প্রথম 60টা, আর বইয়ের পিছনে তুমি ইসাক স্যার অথবা তপন স্যারের বই যদি ফলো করো, যে কোনো একটা বই তো তোমার কাছে আছে, সেটা সেলু স্যারও হইতে পারে। তো সেলু স্যার হোক, তপন স্যার হোক অথবা ইসাক স্যার, যেই বই ফলো করো ওটার পিছনে দেখবা কিছু ছোট ছোট ম্যাথ দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে ওই ম্যাথগুলো করা, তাইলেই এনাফ। এখন আমি ফিজিক্সের ক্ষেত্রে টেস্ট পেপারের কথা বলছি, একটা জিনিস নোটিস করো, আমি কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে টেস্ট পেপারের কথা বলিনি, কারণ হায়ার ম্যাথে টেস্ট পেপারের খুব একটা গুরুত্ব নাই। এইচএসসির আগে আমাকে উদ্দীপক দেখতে হয় কিছু হায়ার ম্যাথের টাইমে, কারণ আমাদের মেইন বইয়ের ম্যাথগুলো তো ডিরেক্ট তুলে দেয় না, ওখানে তোমাকে একটু উদ্দীপকটা একটু ঘুরায় দেয়, 2-3 লাইন সলভ করার পর তোমার মেইন বইয়ের ম্যাথটা আসে। সেটা এইচএসসির আগে করলেও হবে, অথবা এখন যদি এমনি এমনি মেইন বই করো তাও হবে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে, ঠিক আছে? সো প্রথম 60টা যদি সলভ করো, পাশাপাশি মেইন বইয়ের পিছনে যেই বইয়ে ফলো করো না কেন, মেইন বইয়ের পিছনে যে ম্যাথগুলো আছে এগুলো যদি করো, তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিও বাড়বে। আমার ক্ষেত্রে সমস্যাটা ছিল, আমি হলো কম প্র্যাকটিস করতাম ফিজিক্সে শুরুর দিকে। সো পরে যখন আমার বন্ধুর সাথে ক্লিয়ার কথা হইলো,
তখন আমি নিজে নিজে কনসেপ্ট ক্লিয়ারও করতেছি, পাশাপাশি যখন আমি প্র্যাকটিস করতেছি কনসেপ্টটা আমার আরো সলিড হচ্ছে, 100 হচ্ছে। সো অবশ্যই ফিজিক্সের ক্ষেত্রেও নিজে প্র্যাকটিস করতে হবে। এখন এখানে আমি তোমাদের একটা স্ক্যামের কথা বলি, সেটা হলো মেডিকেল ফিজিক্স যেটা আছে এটা একটা টোটাল স্ক্যাম। কেন ভাইয়া? বাংলাদেশের এইচএসসি বলো অথবা অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আর সাথে এইচএসসি, এই তিনটা জায়গাতেই আমাদের ফিজিক্স যে সাবজেক্টটা আছে এটা একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। কি বললাম? ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ এখানে ম্যাথ বেশি দেয়। কিন্তু যখনই তুমি মেডিকেল ফিজিক্সে ঢুকবা তখন দেখবা যে সেখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেয়। ম্যাথ যদি দেয় টিপিক্যালি 2টা ম্যাথ দেয়। আমাদের এইচএসসি 24 ব্যাচের বেলায় সব থেকে বেশি ম্যাথ দিছিল অ্যান্ড টোটাল 8টা ম্যাথ দিছিল। এনে 8টা ম্যাথে আবার দিছে ডিরেক্ট অনুশীলনী থেকে, খুব ইজি ম্যাথ, হাতে কলমেই করা যায়, যে অনুশীলনী করে গেছে সে এমনিতেই পারবে। আবার এটা আগে থেকে বলে দেওয়া যায় যে মেডিকেল ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার থেকে আমার ম্যাথ দিবে। যেমন গতিবিদ্যা থেকে আমার শিওর ম্যাথ দিবে, যদি একটা ম্যাথ দেয় তাহলে সেটা গতিবিদ্যা থেকে। তারপর ভেক্টর, কাজ ক্ষমতা, শক্তি, তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞান, এগুলো চ্যাপ্টার থেকে আমার ঘুরে ফিরে হলো মেডিকেল ফিজিক্সে ম্যাথ দেয়। বাট ম্যাথে আমার তুলনামূলক কম দেয়, সর্বোচ্চ 2টা দেয়। আর বাদ বাকি যতগুলো আমার এমসিকিউ আছে মেডিকেল ফিজিক্সের ক্ষেত্রে সেগুলো সব থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ। তা বাদ দিয়ে আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, এগুলো কোশ্চেন খুলে দেখবা ফিজিক্সের সব এমসিকিউ সবগুলোই ম্যাথ। সো এই জন্য তোমাকে ম্যাথ পারদর্শী হইতে হবে। মেডিকেল অ্যাসপিরেন্ট যদি তুমি হও তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো তোমাকে দাগানো বই ফলো করতে হবে। তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যদি হয়ে থাকো, তুমি যদি দাগানো বই না পড়ো কোনো সমস্যা নাই, কারণ আমার ম্যাথই দেয় বেশি। আর তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তোমাকে অবশ্যই দাগানো বই পড়তে হবে, সেটা ইসাক স্যার পড়তে হবে। আমি নিজে পার্সোনালি ইসাক স্যার ফলো করি বা করছিলাম, অ্যান্ড তোমরা যদি তপন স্যারও ফলো করো তাও চলে, বাট ইসাক স্যার এবং তপন স্যার বাদ দিয়ে অন্য কোনো বই আসলে মেডিকেল অ্যাসপিরেন্টদের পড়া উচিত না। সো আমাদেরকে দাগানো বই ফলো করতে হবে। পাশাপাশি এখানেও আমার কনসেপ্ট ক্লিয়ারিং লাগবে, বইয়ের মধ্যে যতটুকু কনসেপ্ট আছে অতটুকু যদি ক্লিয়ার করো, অ্যান্ড ওখানে যে এমসিকিউ গুলো আছে, ইনফরমেশন যেগুলো আছে ওগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার মেডিকেল ফিজিক্স কমপ্লিট। বাট এটা শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের টাইমে কাজে লাগবে। আমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট অথবা এইচএসসির টাইমে এটা খুব একটা কাজে লাগবে না, কারণ আমরা দেখবো যে ম্যাথ দেয় 20টা আর 5টা দেয় যেগুলো হলে আমি মুখস্থ বিদ্যা দিয়ে পারবো বা কনসেপ্ট দিয়ে পারবো। সো এই জন্য মেডিকেল স্টুডেন্টদের অবশ্যই যদি ফিজিক্সে ভালো করতে চাও একটা দাগানো বই ফলো করতে হবে। সো এর জন্য না আমি একটা কাজ করছিলাম, আমার কেমিস্ট্রি মার্কিং কোর্সে যেহেতু 27 ব্যাচের অনেক মানুষজন বা জুনিয়ররা অনেক ভর্তি হয়, সো কেমিস্ট্রি মার্কিং কোর্সে আমি সবগুলো বই হাজারি স্যারের ধরে দাগায় দেখা দিচ্ছি যে এগুলো পড়তে হবে, এগুলো বাদ দিতে হবে, যতটুকু বুঝাই দেওয়া সবগুলো বুঝাই দিয়েছিলাম। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে না সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানে আমাদের মেডিকেল ফিজিক্সের যতগুলো ক্লাস আছে ওগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, যেগুলো অন্যান্য ভাইয়ারা নিছেন। অ্যান্ড ওখানে তোমার হয়েছিল কি যে যতটুক মেডিকেলের জন্য কনসেপ্ট দরকার ততটুকু কনসেপ্ট ভাইয়ারা বুঝাই দিছে, পাশাপাশি যে সকল ইনফরমেশন দরকার ওই সকল ইনফরমেশন স্লাইডেও দেখাই দিছে। সো মেডিকেল ফিজিক্স একটা টোটাল স্ক্যাম, সব থেকে ডিফারেন্ট, সবার থেকে ডিফারেন্ট। যারা আসলে অন্যান্য এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে প্র্যাকটিস টাইমিং, যারা মেডিকেল এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এইচএসসি তো দিতেই হবে। আর সাথে একটা দাগানো মেইন বই পড়বা, যেই দাগানো মেইন বই আমি কেমিস্ট্রি মার্কিং কোর্সেও অ্যাড করেছি, অথবা তোমার যদি ইচ্ছা অন্য কোনো কোর্স থেকেও আসলে দাগানো মেইন বই পড়তে পারো, ঠিক আছে। বাট আমারটা আমি স্পেশালি দাগাইছি। এরপর আমরা কথা বলবো আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি নিয়ে। এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখি, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, তুমি ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, তুমি রাবির প্রশ্ন দেখো, জাবির প্রশ্ন দেখো, চবির দেখো, এগ্রি দেখো, জিএসটি দেখো, আল্লাহর দুনিয়ায় যে ভর্তি পরীক্ষাই আমার বায়োলজি আসে তুমি সেই প্রশ্নটা নিয়ে বসো, তুমি দেখবা যে সবগুলো তোমাকে এমসিকিউ মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে। সর্বোচ্চ 2টা এমসিকিউ থাকবে যেগুলো আসলে মুখস্থ বিদ্যা দিয়ে পারা পসিবল না, বেসিক না থাকলে তুমি পারতা না, সর্বোচ্চ 2টা। ইভেন এই যে জিএসটি এক্সামটা হলো এটার কোশ্চেনটাই দেখো, কয়েকদিন আগেই হলো কোশ্চেন, তো এখন আমার অনলাইনে আছে, দেখবা যে সকল এমসিকিউ আমাকে মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে। সো এখন আমরা বায়োলজিতে মারা খাই কেন? মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে যে আমরা আসলে স্লাইড নির্ভর বেশি। অবশ্যই আমাদের স্লাইড ভিত্তিক ক্লাস করতে হবে, ইভেন আমাদের প্ল্যাটফর্ম যে আছে আমরাও একাডেমিকে স্লাইড পড়াই, কারণ তুমি যদি বুঝতে চাও অবশ্যই তোমাকে স্লাইড পড়াইতে হবে, অ্যান্ড স্লাইডে সুন্দর মতন আমরা বুঝাইও দিছি। কিন্তু সমস্যা হলো না, আমরা না মেইন বই পড়তে চাই না, আমরা ভাবি ভাইয়ার স্লাইড পড়ে হলো অ্যাডমিশন একাডেমি 2টা জায়গায় কোপাই দিয়ে আসবো, কিন্তু এটা আসলে পসিবল না, তোমাকে মেইন বই পড়তে হবে। এইচএসসিতেও দেখো বেশিরভাগ এমসিকিউ তোমাকে মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে, না হইলে হবে না। সো আমাদের মধ্যে অনীহা কাজ করে একটা, যে আমরা আসলে মুখস্থ করতে চাই না, অ্যান্ড এই কারণে আলটিমেটলি বাসটা খাই।
সো খেয়াল রাখবা, বায়োলজিতে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই মুখস্থ বিদ্যা বাড়াইতে হবে। এখন মুখস্থ বিদ্যা বাড়াবো কেমন করে ভাইয়া, এটা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে, ওটা চাইলে দেখে আসতে পারো। এখন ভাইয়া বায়োলজিতে মুখস্থ করতে হবে, কি মুখস্থ করতে হবে? সেটা হলো আমাকে মেইন বই পড়তে হবে, মেইন বইয়ের ইনফো আমাকে মুখস্থ করতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষজন আজমল স্যার এবং হাসান স্যারের মেইন বই ফলো করি। এখন তুমি ক্লাস করলা, স্লাইড থেকে নোট করলা, বেটার, বাট এরপর তোমার কাজ হচ্ছে সুন্দর মতন মেইন বই নিয়ে বসা অ্যান্ড মেইন বইয়ে আমার ইনফোগুলো মুখস্থ করা। সমস্যাটা হয় কি জানো, মেইন বইয়ে আমাদের কিন্তু কারিকুলাম চেঞ্জ হয়নি বায়োলজির, কিন্তু আমাদের আজমল স্যার প্রতি বছরে 2বার করে উনি অ্যাডিশন বের করেন অ্যান্ড ওখানে প্রতি বছরে 2বার করে উনি এক্সট্রা ইনফো অ্যাড করতে থাকেন। তুমি যদি 15-16 সালের বই দেখো তাহলে দেখবা যে বইগুলো এত চিকন চিকন, এখন হয়ে গেছে এত মোটা মোটা। কারণ কারিকুলাম চেঞ্জ না হলেও বই যেহেতু বেচতে হবে তারা নতুন নতুন ইনফো অ্যাড করতে থাকে যেগুলো আসলে অদরকারি, কোনো দরকার নাই। সো এতগুলো ইনফো তো আসলে মুখস্থ রাখা পসিবল না। এই জন্য বায়োলজিতে যদি তুমি ভালো করতে চাও তোমাকে একটা কাজ করতেই হবে, সেটা হলো তোমাকে এরিয়া মার্কিং করে পড়তে হবে। দেখো আমরা সবাই বিভিন্ন বায়োলজি সাইকেলের সাথে যুক্ত, অথবা আমরা বিভিন্ন একাডেমিক অ্যাডমিশন কোর্সেও আসি, যেখানে আসলে আমাদের স্লাইড সুন্দর মতন পড়ায় দেওয়া হচ্ছে এন্ড বুঝাও দেওয়া হচ্ছে। খুবই ভালো কথা, তুমি বুঝলা, বেসিক বিল্ড করলা, ভালো কথা। কিন্তু তোমাকে জানতে হবে যে মেইন বইয়ের কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্স কেমন, কোন চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন আসেই না। যেমন দেখো মানব জীবনের ধারাবাহিকতা অথবা ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এই দুইটা চ্যাপ্টার থেকে আমার মানে মেডিকেল ভর্তি রেখা বলো অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, কোথাও প্রশ্ন আসে না, ইভেন এইচএসসি তো আসে না। সো এই জন্য আমাদেরকে একটা চ্যাপ্টার ইম্পর্টেন্স বুঝতে হবে, পাশাপাশি কি পড়তে হবে, কি বাদ দিতে হবে এটা জানতে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এগুলো জানতে হবে। এই কাজটা না আসলে কেউ করে না অনলাইনে। সো এইটার জন্য আমি পার্সোনালি একটা এরিয়া মার্কিং কোর্স আনছি, যেখানে আমি তোমাদের মেইন বই আজমল স্যার এবং হাসান স্যারের বই প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে দেখাই দিচ্ছি যে এগুলা পড়তে হবে, এগুলা বাদ দিতে হবে, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স এমন, এই চ্যাপ্টারে এখান থেকে প্রশ্ন আসছে, আর এগুলো না দেখলেও চলবে। সো তুমি যখন যে কোনো একটা ক্লাস করার পর যদি এরিয়া মার্কিং ক্লাস দেখো, তুমি বুঝতে পারলা যে মেইন বইয়ে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে। সো তখন তোমার অ্যাডমিশনে ভালো করা ঠেকাকে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আমি বায়োলজি এরিয়া মার্কিং কোর্সে এনরোল করবো না, আপনি আমাকে ফ্রি উপায় বলেন। তোমার জন্য ফ্রি উপায় আছে, তোমাকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো তোমাকে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসতে হবে, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসতে হবে, অনুশীলন নিয়ে বসতে হবে, এইচএসসি এবং কলেজের প্রশ্ন নিয়ে বসতে হবে। এগুলো প্রশ্ন যখন তুমি অ্যানালাইসিস করবা, সলভ করবা, তখন তুমি নিজে বুঝতে পারবা যে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্স কেমন, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোন টাইপের প্রশ্ন আসে। সো তোমার কাজ হচ্ছে ওই ইনফোগুলো দাগানো যেগুলো থেকে আমার বিগত বছরের প্রশ্ন আসছে, ওই এরিয়াগুলো দাগানো, পাশাপাশি সেম টাইপের ইনফোগুলো বইয়ের মধ্যে দাগানো। তাইলেই তোমার মেইন বইয়ের উপর একটা আয়ত্ত চলে আসবে, তুমি বুঝতে পারবা কি পড়তে হবে, কি বাদ দিতে হবে। আর যদিও একটু টাইম লেন্দি, এখন তুমি যদি এটা ফ্রিতে না করতে চাও তাহলে অবশ্যই এরিয়া মার্কিং কোর্সে এনরোল করতে পারো। এখানে PR10 যদি কুপন ইউজ করো তাইলেই তুমি এখানে এই কোর্সটা 765 টাকায় পাবা। এটা 2টা পেপারই আছে, সবগুলো ক্লাস আমি নিছি, সো আমার উপর ভরসা রাখো। এটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে। মজার কথা হলো আমরা এমসিকিউতেও বাস খাই বেশি, সেটা একাডেমিক বলো বা অ্যাডমিশন বলো বায়োলজিতে। সো অবশ্যই মেইন বই পড়তে হবে এবং এরিয়া মার্কিং করে পড়তে হবে। ভাইয়া সিকিউ এর ক্ষেত্রে কি করব? সিকিউ এর ক্ষেত্রে একটা খুবই সোজা বুদ্ধি বলছে, বায়োলজি সিকিউতে ভালো করা আল্লাহর দুনিয়ার সবথেকে সোজা জিনিস এইচএসসিতে। সেটা সুন্দর মতন টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে দেখবা যে ওই চ্যাপ্টারে আমার সিলেক্টিভ কিছু সর্বোচ্চ 4-5টা বা 6টা টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে, ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। তোমার কাজ হচ্ছে ওই সিলেক্টিভ টপিকগুলো মেইন বইয়ের মধ্যে দাগায় রাখা, যে এই টপিকগুলো থেকে আমার একাডেমিক এইচএসসিতে প্রশ্ন আসছে। সো তখন তোমার কি হবে, তুমি এমসিকিউর জন্য পড়তেছো মেইন বই, এটা মার্কিং করেই পড়লা, অ্যান্ড এরপর যখন তুমি ওই মেইন বই পড়ার টাইমে ওখানে লেখা আছে যে না এখান থেকে আমার সিকিউ আসছে, তখন তোমার ওটা রিডিং দিয়ে দিলা, তোমার সিকিউ প্রিপারেশনও হয়ে গেল, এক ঢিলে দুই পাখি। এই কাজটা করলেই তুমি দেখবা যে বায়োলজিতে বস হইতে পারবা। অর্থাৎ তোমাকে বায়োলজি মেইন বই মুখস্থ অবশ্যই করতে হবে যদি তুমি ভালো করতে চাও। আমাদের মুখস্থ প্রতি একদমই অনীহা করা যাবে না, যতই বেসিক বিল্ড করো অবশ্যই ভালো বেসিক বিল্ড করা, বাট তোমাকে বায়োলজির মেইন বই এরিয়া মার্কিং করে মুখস্থ করতে হবে। 2, সিকিউতে ভালো করার জন্য সুন্দর মতন টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে আমার যে টপিকগুলো আছে এগুলো মেইন বই দাগায় রাখবা। তাহলে এমসিকিউর প্রিপারেশন নেওয়ার টাইমে অথবা মেইন বই পড়ার টাইমে তোমার সিকিউ এমসিকিউ দুইটারই প্রিপারেশন নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হলো আমার কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি নিয়ে আমরা সবাই একটা ভুল ধারণায় ভুগি। ভুল ধারণা কি ভাইয়া? ভুল ধারণাটা হইলো যে আমরা ভাবি কেমিস্ট্রি মনে হয় একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ফিজিক্সের মতো, কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল। আমাদের ঝামেলাটা কি জানো, আমরা না আসলে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংকও খুলি না, আমরা এইচএসসি প্রশ্নও খুলে দেখি না।
মজার কথা হলো যখন তুমি এইচএসসির প্রশ্ন দেখবা, তুমি মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন দেখবা, তুমি ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন দেখবা, তুমি বুয়েট অ্যাডমিশনের যদি প্রশ্ন দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমার কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে এটা একটা থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ সাবজেক্ট। অর্থাৎ এখান থেকে আমার যে সকল এমসিকিউ আসে বেশিরভাগই থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ। বুয়েট ভর্তি পরীক্ষাও আমার কেমিস্ট্রিতে ম্যাথ কম দেয়, যদি আমার 40% ম্যাথ দেয়, 60% দিবে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন। সো আমরা ম্যাথ করতে অনেক পিনিক পাই, বাট যখনই আমাকে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ প্রিপারেশন নেওয়ার জন্য মেইন বই পড়তে বলবো, আমরা তখন ওটাতে আর পিনিক পাই না, আমরা পড়তে চাই না, অ্যান্ড আলটিমেটলি এই কারণে আমরা বাস খাই। সো খুব ভালোভাবে খেয়াল রাখবা, কেমিস্ট্রি আমার একটা মেইনলি থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ একটা সাবজেক্ট। এখানে থিওরি এবং ইনফরমেশন থেকে এমসিকিউ বেশি দেয়, ম্যাথ দেয় কম। সো আমাদেরকে এটা খেয়াল রাখবো, অবশ্যই ম্যাথ করবা, বাট আমাকে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ পারার জন্য একটা কাজ করতে হবে। সেটা হলো কি ভাইয়া? সেটা হলো হাজারি স্যারের বই পড়তে হবে তোমাকে। তুমি যে অ্যাসপিরেন্টে হও না কেন, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, অথবা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তোমাকে ভালো করতে হলে অবশ্যই হাজারি স্যারের বই পড়তে হবে। তুমি বুয়েটিয়ানদের জিজ্ঞাসা করো, তুমি ঢাবিয়ানদের জিজ্ঞাসা করো, তুমি ডিএমসিয়ানদের জিজ্ঞাসা করো যে ভাই আপনি মেইন বই কোনটা পড়ছিলেন কেমিস্ট্রি, 99.99% মানুষ বলবে যে আমি হাজারি স্যারের বই পড়ছিলাম। তো তুমি যদি হাজারি স্যারের বই না পড়ো, কখনো এই সকল এমসিকিউ পারবা না। আর এই সকল এমসিকিউ আমার থাকে বেশি। কারণ কথা হচ্ছে যে হাজারি স্যারের বইয়ে কিন্তু অনেক বেশি ইনফো, অনেক অনেক অনেক, এত কিছু আসলে দরকার নাই। হাজারি স্যারের বইয়ে আমার আসলে কতটুকু ইনফরমেশন দরকার? আমার এখানে টোটাল 70% ইনফো খেয়াল রাখা লাগবে, 30% ইনফো আমার দেখাও লাগবে না, ঠিক আছে? সো আমাদের ঝামেলাটা হয় যে আমরা সবাই একাডেমিক ক্লাস করি, এখন একাডেমিক ক্লাসে কোথা থেকে পড়ায়? স্লাইড থেকে পড়ায়, এখন আমরা এই স্লাইড নির্ভর হয়ে যাই। বাট তুমি যদি এমসিকিউ পারতে চাও, তোমাকে অবশ্যই স্লাইডের পাশাপাশি মেইন বই পড়তে হবে। এখন আমাদের টিচাররা কখনোই মেইন বইয়ে দেখায় দেয় না যে বাবা এই এই ইনফোগুলো মুখস্থ করতে হবে, এগুলো বাদ দিতে হবে, এতটুকু পড়লে এনাফ, এগুলো যদি তুমি না দেখো তাও কোনো সমস্যা নেই। সো হাজারি স্যারের বই ধরে ধরে দেখায় দেওয়া এরকম কেউ আসলে করে না। সো এটারও সলিউশন আমি নিজে আনছি, যেহেতু আমি নিজে স্টুডেন্ট অবস্থায় আমি হলো হাজারি স্যারের বই নিয়ে খুব প্যারা খাইতাম যে কি পড়বো কি বাদ দিব, এত ইনফো। সো এই জন্য আমি কেমিস্ট্রি মার্কিং কোর্স আনছি, যেখানে আমি নিজে প্রত্যেকটা ক্লাস নিছি, বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই হাজারি স্যারের বই সুন্দর মতন ধরে ধরে দেখাই দিচ্ছি যে এগুলো ইনফো মুখস্থ করতে হবে, এগুলো ইনফো বাদ দিতে হবে, এই চ্যাপ্টারের এই পার্টগুলো এই এরিয়াগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের এগুলো আসলে গুরুত্বপূর্ণ না। সো এই ক্ষেত্রেও যদি তুমি AMC 300 এই কুপনটা ইউজ করো, তাহলে তুমি এই কোর্সটা 300 টাকা ডিসকাউন্টে পাবা। সো চাইলে এই কোর্সটাতে ঢুকতে পারো, তাহলে তোমার ক্লাসে বা একাডেমিক ক্লাস অ্যাডমিশন দুইটা জায়গায় ভালো করার পসিবিলিটি অনেক বাড়ে যাবে। কারণ তুমি যদি বুঝতে পারো যে মেইন বই কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, তোমাকে ঠেকাবে কে? এরপর কাজ হচ্ছে তোমার শুধু পড়া। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রেও আমি আপনার কোর্সে ঢুকবো না, আপনি আমাকে ফ্রি উপায় বলেন। ফ্রি উপায় হলো একটাই ভাইয়া, সুন্দর মতন আমার মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখতে হবে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখতে হবে, অনুষ্ঠানে দেখতে হবে, কলেজ এবং এইচএসসির প্রশ্ন দেখতে হবে। এগুলো দেখে আমার প্রশ্নের টাইপ বুঝে সেই অনুযায়ী আমার বইগুলো দেখাইতে হবে, তাইলেই এনাফ। যদিও প্রসেসটা অনেক লেন্দি, এখন লেন্দি প্রসেস যদি না করতে চাও এই কোর্সটা 900 টাকায় নিতে পারো। ওকে, এখন যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসো তাদের ক্ষেত্রে ভাইয়া কি? ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের কেমিস্ট্রি একটু ডিফিকাল্ট বা একটু ডিফারেন্ট টাইপ। এই প্রিপারেশনটা আমাদেরকে এইচএসসি লাইফ থেকে নিতে হয়। সেটা হলো তুমি যে কোনো একটা সাবজেক্ট একাডেমিকের ক্লাস করলা বা এরিয়া মার্কিং ক্লাস করে মেইন বই ইনফোগুলো পড়লা ভালো মতন। এরপর কাজ হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করা। কারণ দেখবা যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে না অনেক হায়ার লেভেলের থিওরি থেকে প্রশ্ন দেয় অথবা অনেক হায়ার লেভেলের ম্যাথ দেয়। এগুলো পারার জন্য তোমাকে এখন থেকেই অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করতে হবে। এবার ভাইয়া আপনি আমাকে বলেন যে আমি কেমিস্ট্রিতে সিকিউ এর প্রিপারেশন কেমন করে নিব বা সিকিউতে আমি ভালো করবো কেমনে? প্রথম কথা হলো যে তুমি এমসিকিউতেই মারা খাবা, এটা শিওর থাকো। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এমসিকিউতে বাস খায়, সিকিউতে আসলে কেউ আসলে খুব বেশি বাস খায় না। বাট তাও আমি সিকিউতে ভালো করার একটা সাজেশন দিয়ে দিচ্ছি, সেটা কি? মেইন বই ভালোভাবে পড়লা, খুব ভালো কথা। এরপর কাজ হচ্ছে টেস্ট পেপার নিয়ে প্রথম 60টা সিকিউ সলভ করা। তুমি যদি প্রথম 60টা সিকিউ সলভ করো প্রতিটা সাবজেক্ট চ্যাপ্টারের, তোমাকে আর কেউ ঠেকাইতে পারবে না এইচএসসিতে। এই দুইটা কাজ করলেই তোমার কেমিস্ট্রি 100 প্রিপারেশন হয়ে যাবে। আর যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যদি দেখো তাহলে এনাফ। বাট মেইন কথা, তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও অবশ্যই তোমাকে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ পারতে হবে। আর এই জন্য হাজারি স্যারের বই পড়তে হবে। আর
তোমরা চাইলে এই আমাকে কোর্স করতে পারো। এখানে আমি সবগুলো ক্লাস নিছি, মেইন বইয়ে যা যা পড়া দরকার সেগুলো দেখাই দিছি, বলেও দিছি। ইভেন আমার হাজার স্যারের বইয়ে কোন কোন কনসেপ্টগুলো আমার জানাই লাগবে মেডিকেল অ্যান্ড ভার্সিটি অ্যাসপিরেন্টদের, সেগুলো কিন্তু কনসেপ্ট কিন্তু আমি ধরে ধরে বুঝাইও দিছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমার ফেসবুক আইডি SM আরাফাত ফেরদৌস, সেখানে ফলো করতে পারো, এবং আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ হালকা স্টুডেন্ট ফ্যামিলি, সেখানেও অ্যাড হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম।